ভাইয়াও বাড়িতে আসলো, বাড়িতে এসে দেখলো যে আমার স্বাস্থ্য ভালো না। ডাক্তার টিটু ওনাকে দেখানোর জন্য আমাকে ময়মনসিংহ নিয়ে আসলাম। তো ব্লাড টেস্ট দিল। যখন ব্লাডটা কত সালের গল্প এটা? 11 সালে যে ব্লাডটা নিল, সে আমার মুখের দিকে তাকায় আছে এইভাবে। তো আমিও দেখলাম ব্লাডটার কালারটা হচ্ছে আপনার মাছের পেটের মধ্যে একটা থাকে, পিত বলি আমরা এটাকে। প্রথম আমার নাম হচ্ছে ইমন তালুকদার, বয়স, 41। জন্ম জেলা কোথায়? আমি একদমই ময়মনসিংহ এর ছেলে। তারাকান্দা রামপুর ইউনিয়ন হচ্ছে আমার বাড়ি, সিংহেরকান্দা তালুকদার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির নাম। ওকে, ফাইন, শুরু করেন আপনি যেখান থেকে বলতে ইচ্ছা করে, কমফোর্ট ফিল করে। তো আমার শৈশব হচ্ছে গ্রামে। হুম। আমার দাদার নাম হচ্ছে শাতাবুদ্দিন তালুকদার। উনি ভারতবর্ষের তখন এনায়েত খাঁর ছাত্র ছিলেন উনি। আচ্ছা। খুব ভালো এস্ট্রাজ বাজাতেন, ওকে। খুবই ভালো এস্ট্রাজ বাজাতেন আমার দাদা। আমি যদিও দেখি নাই, আমার বড় ভাইও দেখে নাই। ভারতবর্ষের অনেক বড় বড় উস্তাদরাও আমাদের এখানে আসা যাওয়া ছিল ওই সময়। বাহ। পারিবারিক একটা পরম্পরা থেকে আমার ছোট চাচা, জ্যাঠা, আমার বাবা হচ্ছে মেঝো। ফ্যামিলিগতভাবে ওই গানটার প্রতি ঝুঁকে যায় হচ্ছে আমার বাবা। অনেক মোটা ছিলেন উনি, নান্দাইল লেখাপড়া করতেন তখন। ওই বাবার মাধ্যমে আমাদের যে সঙ্গীতের যে চর্চাটা, ওইটা থেকে যায় আমাদের ফ্যামিলিতে। খুব ভালো গান করতেন আমার মা। ও ফ্যামিলিগতভাবে ওই সঙ্গীতটাকে আমার পাওয়া বাবার কাছ থেকে। হাতে খড়িয়া হচ্ছে আমার মা। আস্তে 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 করে স্কুল থেকে আমি হাই স্কুলে যখন যাই, হাই স্কুল বলে আমাদের এখানে, স্কুলটার নাম হচ্ছে মিলনবাট্টা। 5 কিলোর মতো হেঁটে যেতে হয় আমাদের স্কুলটা। তো 6 থেকে আমার একটা জনপ্রিয়তা হয়ে যায় স্কুলে। গান করি আমি, বিচিত্র অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে যায় প্রতিযোগিতায়। তো আমার মনে হয় না আমি কখনো কোথাও সেকেন্ড হয়েছি কোনো অডিশন বা কোনো প্রতিযোগিতায় গিয়ে। আমার মনে আছে যে যে কোনো বিষয়ে হোক, রবীন্দ্র নজরুল সবগুলিতেই আমি পার্টিসিপেট করতাম এখানে। স্যারদের সাথে একটা সুসম্পর্ক ছিল। লেখাপড়ার প্রতি আমার খুব একটা মন ছিল না, মানে শৈশবটা আমার খুব দুষ্টামির মধ্যে গেছে। বাবা কি শুধু মিউজিক নিয়েই থাকতেন? বাবা মিউজিক নিয়েই থাকতেন। ওই রাজশাহী বেতার থেকে উনি গান শুরু করেন 1963 সাল থেকে আমার বাবা। তো 63 সালের পরে হচ্ছে 3 বছর রাজশাহী বেতারে ছিলেন। 3 বছর পরে উনি ঢাকা বেতারে চলে আসে। ঢাকা বেতারে উনি রেগুলার ছিলেন। প্রখ্যাত সাধক জালালউদ্দিন খাঁ, আমাদের নেত্রকোনা অঞ্চলের। তো ওই জালাল খাঁর গান উনি প্রথম ওই ময়মনসিংহ 1979-তে মেবি উনি প্রথম রাষ্ট্রীয়ভাবে জালাল খাঁর গান পরিবেশন করেন ময়মনসিংহ রেল স্টেশন থেকে। ওইটার পরিচালনায় ছিলেন হায়াতুর রহমান খান বেলাল, আর উপস্থাপনায় ছিলেন বেদারউদ্দিন আহমেদ, নজরুল সঙ্গীতের একজন শিল্পী। অনুষ্ঠানটার নাম ছিল সজনে বিজনে। এর আগে বিটিভিতে কেউ জালাল খাঁকে নিয়ে কখনোই মানে গান করে নাই। তো বাবার মাধ্যমেই ওই জালাল খাঁকে চিনি। স্কুল জীবন পার হয়ে আমার যখন এসএসসি পরীক্ষা দিব আমি, তো এর আগে আমি কোথায় যেন মাছ ধরতে চলে যাই আমি, মানে টিকিটের মাছ ধরতাম। ওকে, বর্ষি দিয়ে? বড়শি দিয়ে। তো আমার পরীক্ষা দেওয়ার হলো না, গ্যাপ। বাবা থাকতো বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে। তো সেক্ষেত্রে আমার গার্ডিয়ান, আমার মাকে খুব একটা বেশি করতাম, ভয় পেতাম না। এর মাঝে হচ্ছে 2002-এ আমার বাবা মারা যায়। এটা কি আপনার এসএসসি পরীক্ষার পরের সময়টাতে? পরের সময়টাতে। ওকে। আমি যেভাবে চলাফেরা করতাম, বাবা মারা যাওয়ার পরে মনে হচ্ছে যে আমি অসহায়। আমার চেয়ে অসহায় আর কেউ নাই পৃথিবীতে। উনি 2-এ মারা যায়, 3-এ সম্ভবত। আমাদের তারাকান্দার অনুশীলন সাহিত্য সংসদ, তারা আমার বাবার মৃত্যুবার্ষিকীর একটা প্রোগ্রামের আয়োজন করে। অক্টোবরের 10 তারিখে প্রোগ্রামটা হবে। খুবই নিম্নচাপ, প্রচুর বৃষ্টি তখন। তো প্রোগ্রামের দিন ঠিক 3টা থেকে একদমই আকাশ পরিষ্কার। একটু মাইকিং করা হয়েছিল সম্ভবত বিকেল দিকে। আমাদের বাড়িটা হচ্ছে বিশাল একটা স্পেস। বাড়ির সামনে আমাদের এটাকে উঠান বলি আমরা, বৈঠক ঘরের যে জায়গাটা থাকে, ওই জায়গায় প্রোগ্রামের একটা ছোট মঞ্চ করা হয়। আলোচনা শুরু হলো, আমার বাবাকে নিয়ে অনেকেই কথা বললেন। 5-6 হাজারের মতো মানুষ হয়ে গেছে, ভরে গেছে একদম মানুষ। উনি যে এত বড় একজন সাধক ছিলেন সেটাও আমার মানে ছিল না। উপমহাদেশের 2জন প্রখ্যাত বাউল তখন, ওই সুনীল কর্মকার আর হচ্ছে মাহাতাবউদ্দিন একজন, তখন তাদের 2জনের একটা জুটি ছিল, পালাগানের শিল্পী ছিল তারা। তো ভাইয়াকে সবাই বলতেছে, না না, তোমার একটা গান দিয়ে জাস্ট তুমি 2 লাইন দিয়ে তুমি শুরু করো, এরপরে হচ্ছে ওই যে যারা এখানে আসছে তারা গান করবে। তো ভাইয়া বলতেছে, না আমার পক্ষে সম্ভবই না, আমি পারবো না এটা। তো আমার ছোট ভাই ও গান করবে।
তেমন আমাকে কেউই চিনে না, যে কাশেম তালুকদারের আরেকটা ছেলে আছে এটা তারা মানে জানেই না, বিষয়টা এরকম। তখন আমি মঞ্চে উঠলাম। ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, যাবি যদি ছোটে আয়, সন্তরে কই মন পাগল। এই গানটা হচ্ছে জালালউদ্দিন খাঁর মানে দেহতত্ত্বের একটি গান। হ্যাঁ, অষ্টধাতুর দেহ খানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্যস্থলে আসে পানি, হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংস রবে উঠে ধ্বনি, সুহংসব্দি চলাচল, যাবি যদি ছোটে আয়, সন্তরে কই মন পাগল। তো আমি এই গানটা দিয়ে শুরু করি। গান চলা অবস্থায় সুনীল দা উনি এসে আমার মাথায় হাত দিচ্ছে, আমার গায়ে হাত দিচ্ছে, আমি ফিঙ্গারিং করতে পারতেছি না, খুব বিব্রত লাগতেছে আমাকে। তখন বাউলদের প্রতি আমার খুব একটা শ্রদ্ধা ভক্তি ছিল না, বাউলদেরকে আমার ভালো লাগতো না। আবার ওই মাহতাব উনিও এসে আমাকে গান চলা অবস্থায় মানে খুব আবেগপ্রত হয়ে তারা কান্নাকাটি করতেছে, চোখ অটোমেটিকলি আমার বন্ধ হয়ে যায় যখন আমি গান করি। গান শেষ করে দেখি সবাই কান্নাকাটি করতেছে, সব শ্রোতারা এখানে যারা ছিল। সুনীল দা মাইক্রোফোনটা নিল, মাইক্রোফোনটা নিয়ে বলতেছে, আপনাদের কি মনে হয় কাশেম তালুকদার মারা গেছে? ওনার মতো করে উনি বলতেছে। তো সবাই বলতেছে না, কাশেম তালুকদার মরে নাই। বাবার গায়কিটা ছিল হুবহু, আমি ওই গায়কিটা দিয়েই ওই গানটা করি। আরেকটা গান করতে হবে আমাকে, আরেকটা গান করলাম। আরেকটা গান করার পরও শ্রোতা যারা ছিল তারা বলতেছে আমরা ইমনের গানই শুনবো। আমি গান শেষে যখন নামলাম আমাকে সবাই ঘিরে ধরছে। তো ভাইয়াকে বললো যে ওকে 1 সপ্তাহের মধ্যে আমরা ময়মনসিংহ নিয়ে যাব, ওকে এখানে রাখবো না, ওর থাকা খাওয়া লেখাপড়া সবকিছু আমরা ময়মনসিংহ। তো যেই কথা সেই কাজ, আমাকে 1 সপ্তাহ পরে ভাইয়া ময়মনসিংহ নিয়ে আসলো। ময়মনসিংহ নিয়ে আসার পরে আমার থাকার ব্যবস্থা হলো উদীচী ভবন। উদীচী ভবনে বিশাল একটা ফ্লোর, আমাকে একটা হোটেল ঠিক করে দিল খাওয়ার জন্যে। ওই হোটেলে আমি খাওয়া দাওয়া করি, উদীচী ভবন থাকি রাত্রে। এখানে আমি রিহার্সাল করি, আমি প্র্যাকটিস করি, রেয়াজ করি। পাশাপাশি আমার কাজ হচ্ছে গান শিখা এবং শেখানো। শিখবো কার কাছ থেকে? সুনীল কর্মকার আছে বাউল, ওনার কাছ থেকে তুমি গান শিখবা। আবার সুনীল দা আমার বাবার কাছ থেকে অনেক গান উনি শিখছেন। এরপরে হচ্ছে আমি ভকেশনালে ভর্তি হই ময়মনসিংহ। তখন মেবি 4 বেঙ্গল ফাউন্ডেশন একটা প্রতিযোগিতা হয় 2004 সাল। 2004। তো রবিন ভাই আমাকে বলতেছে, ইমন একটা প্রতিযোগিতা হবে বেঙ্গল ফাউন্ডেশন সারা বাংলাদেশ, তুমি এখানে 5টা গান রেকর্ড করে তুমি পাঠাবা। টেপ রেকর্ডার দিয়ে আমি 5টা গান রেকর্ড করি। বেঙ্গল ফাউন্ডেশনের কিন্তু বাংলা গানের সংরক্ষণে মানে আদি গান সংরক্ষণে বিশাল ভূমিকা, বিশাল 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 ভূমিকা আছে। জি, এগুলো আমার একটু জানাশোনা আছে, কারণ আমি একসময় রেডিওতে গান নিয়ে কাজ করতাম, সেই কারণে। আচ্ছা। এখন আমি গান থেকে অনেক দূরে, অনেক দূরে বলতে আসলে আমার কাজ সবকিছু মিলিয়ে আসলে গান শোনার মতো সময়ও হয় না, সময় হয় না। এই জন্য বেঙ্গল ফাউন্ডেশনের প্রচুর গান আমি বাজিয়েছি রেডিওতে, যে কারণে আপনি বললেন বলে আমি রিলেট করতে পারছি। আমি জানি সম্ভবত ধানমন্ডিতে ওদের বোধ হয় 27 নম্বর, ধানমন্ডি 27 নম্বর গিয়েছিও অনেকবার। তো ওইখানে আমি গান পাঠালাম। তো গান পাঠানোর পরে প্রাথমিকভাবে সিলেক্ট হলো আমার গান 5000 এর মতো সারা বাংলাদেশ থেকে। তো আমি লোকসঙ্গীতে ওইখানে করি। লোকসঙ্গীতে আমাদের চূড়ান্ত পর্বে আমরা 6 জন সিলেক্ট হলাম বেঙ্গল ফাউন্ডেশনে। সবচেয়ে কনিষ্ঠ হলাম আমি। তো এর মধ্যে 2টা মান হচ্ছে, একটা হচ্ছে শ্রেষ্ঠ আর একটা হচ্ছে উত্তম। আমি উত্তম মান হই, আমরা 3 জন। তো এরকম 6 জনের মধ্যে আমাদের একটা অ্যালবামও বের হয়, সিডি অ্যালবামটা, বাজুক প্রাণে বাংলা গান অ্যালবামটার নাম। আচ্ছা আচ্ছা। ফার্স্ট গানটা হচ্ছে আমার বিরোহী উকিল মুন্সি। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে,
এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। এই গানটা অসাধারণ, অসাধারণ। মেজর একটা ভুল হয়ে যায় তখন। আমার নাম দেয়া হয় ওখানে মারুফ হাসান অ্যালবামে। তখন তাজমিনুর ভাই ছিলেন, খালিদ ভাই ছিলেন। মৌখিকভাবে বলছি, ভাইয়া আমাকে তো আসলে ইমন নামটা দিয়ে সবাই চিনে, তো এখানে মারুফ হাসান নামটা এটা কি চেঞ্জ করা যায় কিনা। বলতেছে আচ্ছা এটা আমরা পরে দেখবো কারেকশন করা যায় কিনা। তো এরপরে আর এটা কারেকশন হয় নাই, মারুফ হাসানই আসে বেঙ্গল ফাউন্ডেশনে আমার শিল্পীর নামটা। তো তখন পেন ড্রাইভে করে এটা বিক্রি করতো আমার গান। আমার এক ফ্রেন্ড মেমোরিতে ভরে দিত বেঙ্গলের এটা শেষ হলো। শেষ হওয়ার পরে আমি আবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার এক মামা অতনু তিয়াস, কবি লেখক, তো অতনু মামা আমাকে ফোন দিয়ে বলতেছে, ইমন চ্যানেল আই সারাকণ্ঠে তোর আমি রেজিস্ট্রেশন করছি, তুই এখানে কিন্তু আসবি। তো আসলাম ঢাকায় অতনু মামার এখানে অডিশন দিতে। সম্ভবত চ্যানেল আই সারাকণ্ঠের প্রথম, যেটা একদমই প্রথম ওইটাই। তো অডিশন দিতে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম, এত লম্বা সিরিয়াল, এত ধাক্কা ধাক্কি, এইভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, আমি এটা কোনোভাবেই মানতে পারতেছি না। 8 থেকে সিগারেট খাই আমি, মানে এত পরিমাণ সিগারেট খাই আমি তখন। এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খেয়াল রাখবেন, এই সিগারেট খাওয়ার ব্যাপার। আমি লাইনে দাঁড়ায় নিজেকে শিল্পী পরিচয় প্রতিষ্ঠিত করার আমার মানে সম্ভবই না আমার পক্ষে। সরাসরি বাসায় চলে আসলাম, জোনাকি রোডের বাসায়। তো মামা আমাকে দেখে খুব গালাগালি করলো, তোর জন্য আমি এত কষ্ট করলাম, তুই এইভাবে অডিশন না দিয়ে চলে আসলি। মামা আমার পক্ষে সম্ভব না, আমাকে মাফ করেন মামা। তখন হাঁটতে হাঁটতে আমরা মিরপুর 1 নম্বরে যাই, সেন্টার ফর এশিয়ান থিয়েটার, ক্যাট, যেটা বিশাল বড় একটা সাইনবোর্ড। তো এখানে মামা ফোন দিল কাকে যেন, আমরা যখন যাচ্ছি, যে হ্যাঁ অতনু আসেন আপনি, এটা আমি শুনতে পারলাম। তো আমরা গেলাম ওখানে। যাওয়ার পরে আমি গেটের ভিতরে ঢুকি, দেখি বিশাল বড় একটা গ্রাউন্ড, ফুটবল খেলা যাবে। 15-20 জন মানুষ বসে আছে। পরিচয় করায় দিছে যে এটা আমার ভাগ্নে ইমন। পরে বলতেছে যে তাহলে একটা ইমনের গান শুনি। তো মামা বলতেছে তুই জালাল খার একটা গান কর। তো যে তবলায় বসে আছে ওই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে বিপুল, নতুনকুড়ি থেকে চ্যাম্পিয়ন, 15টা দেশ উনি ঘুরে আসছে তবলা দিয়ে। একটা গান ধরলাম আমি, জালাল খার, মানুষ থুয়া ক্ষুধা ভোজয় এমন্ত্রণা কে দিয়েছে। অতনু মামা বলতেছে এই গানটা কর। গানটা ধরার পরে উনি তবলায় একটা রেলা দিয়ে, একটা তেহাই দিয়ে উনি যখন আসলেন, আবার ঘুরে আসলেন, তো উনি এসে দেখলো যে না আমি আমার জায়গায় আছি। তখন উনি মৌখিকভাবে একটা টুটুল ভাইকে বুঝাচ্ছে, মানে একটা ভালো পজিটিভ কিছু একটা সে বুঝাচ্ছে টুটুল ভাইকে। তো আমি গান শেষ করার পরে টুটুল ভাই, তুষার ভাই, এখানে যারা ছিল সবাই বলতেছে আপনি কি করেন? আমি তো লেখাপড়া করি, পাশাপাশি হচ্ছে যে মিউজিক নিয়ে কাজ করি। আপনি চাকরি করবেন আমাদের এখানে? না, আমি গ্রামে চলে যাব, আমার শহরে ভালো লাগে না। তো মামা আমাকে বলতেছে তুই এখানে চাকরিতে ঢুক। তো আমি ঢুকবো না, তো আমার বড় ভাইয়ের ফ্রেন্ড সার্কেল ভাইয়া বলতেছে যে আমি সিএটিতে এক সময় আমার খুব আগ্রহ ছিল কাজ করার, তুই এখানে কাজ কর, চাকরি কর, সবাই বলতেছে। তো ঢুকে গেলাম সিএটিতে আমি না বুঝেই। ওকে, মঞ্চনাটক যেগুলো হয় এটার ব্যাকগ্রাউন্ডে মিউজিক করা, আর খুব নাম করা একটা প্রোডাকশন ছিল তখন, ভেলোয়া সুন্দরী, সিএটির সেন্টার ফর এশিয়ান থিয়েটার, তো ওইটার মিউজিক করা। তো সিএটিতে চাকরি করা অবস্থায় নাম বজলে সাঁতারও কাটিব, আমার ফার্স্ট মিউজিক ভিডিও ইটিভিতে ওইটা হয়। এখানে আমার নাম দিছে শুধু ইমন, তালুকদারও দেয় নাই, মারুফ হাসানও দেয় নাই, কিচ্ছু না। তো ওইটা ওইভাবে ইমন নামেই রিলিজ হয়েছে ওই মিউজিক ভিডিওটা। 9-এ আমি সিএটিতে জয়েন করলাম। তো 11-তে আমি আমার জন্ডিস ধরা পড়ে, আমারও ভালো লাগছে না এখানে। সিএটি থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, আমি কৃতজ্ঞ সিএটির কাছে। তখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেলাম অসুস্থ। একটু সুস্থ হয়েই আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই। তখন প্রচুর নেশা করি, এটা একটা ধারণা ছিল আমার ফ্যামিলির। কিন্তু আমি জানি যে একটা শিল্পী যে পরিমাণে সুযোগ পায় নেশা করার বা নষ্ট হওয়ার যে সুযোগটা পায় একটা শিল্পী, তার 5%ও আমি করি নাই আমার লাইফে। সিগারেট খাই আমি প্রচুর, এটা সবাই জানে। আরেকটা জিনিস, এটা অকেশনালি আমার খাওয়া হইতো, সেটা নাই বললাম আমি। আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, খাই না, রাতে ঘুমাই না, আমি রাত জাগি। রাত জাগাটা আমার অনেক আগে থেকেই। মানে এগুলোর পিছনে কোনো রিজন ছিল নাকি এমনিতেই হচ্ছিল? খাওয়া দাওয়া ঠিক টাইমে করতাম না, এক।
দ্বিতীয়ত হচ্ছে জন্ডিসটা আমার মনে হয় যে খুব একটা ভালো হওয়ার আগেই আমি আবার ছোটাছুটি শুরু করে দিই। তখন ভাইয়াকে আম্মা বলে যে ইমনের তো শরীরটা এরকম ভালো না, আর ভাইয়াকে অনেক মানুষ কল দেয়, ফোনে বলে যে ইমনকে আজকে এখানে দেখলাম ওইখানে দেখলাম। আর আমার চলাফেরাটা ছিল এখনো আমি খুব রোড লেভেল, মানে নিচু শ্রেণীর যারা মূর্খ, লেখাপড়া করে না, শ্রমিক যারা, এই টাইপের মানুষজনদের সাথে আমার সখ্যতা বেশি। এরা আমাকে বেশি ভালোবাসে এবং এদেরকেও আমার কেন জানি ভালো লাগে সব সময়ই। এখনো আমি সময় পেলে আমি ওই শ্রমিক যারা, ওদের সাথে গিয়ে বসে আড্ডা দিই, কথা বলি। তো ভাইয়াও বাড়িতে আসলো, বাড়িতে এসে দেখলো যে আমার স্বাস্থ্য ভালো না। ডাক্তার টিটু ওনাকে দেখানোর জন্য আমাকে ময়মনসিংহ নিয়ে আসলাম। তো ব্লাড টেস্ট দিল। যখন কত ব্লাডটা সালের গল্প এটা? 11 সালে যে ব্লাডটা নিল, সে আমার মুখের দিকে তাকায় আছে এইভাবে। তো আমিও দেখলাম ব্লাডটার কালারটা হচ্ছে আপনার মাছের পেটের মধ্যে একটা থাকে, পিত বলি আমরা এটাকে, ওইরকম একটা কালার হয়ে গেছে ব্লাডটা। একদিন পরে রিপোর্ট দিল। রিপোর্ট দেওয়ার পরে মোটামুটি একটা ধারণা হয়েছে যে আমার ব্লাডের সমস্যা। এটা ভাইয়া বুঝতে পারলো, ডাক্তারও শিওর হইল। তখন আমি এইভাবে বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, আমার ব্যাক পেন হইতো, আমাকে নড়তে হইতো, দাঁড়াইতে হইতো। আর খাওয়া দাওয়া তো একদমই কমে গেছে, আমি খাওয়া দাওয়া করি না, রাতে ঘুমাই না, খুব কম ঘুমাই। তো ভাইয়া আমাকে ময়মনসিংহ নিয়ে গেল, বললো তোর জন্ডিস থেকে, মানে জন্ডিসই হয়েছে, এটা ভালো হয় নাই। তো ময়মনসিংহ মেডিকেলে আমি ভর্তি হই প্রথমে। তো মেডিকেলে যখন ভর্তি হই, এখানে আরো চেক আপ করলো ব্লাড, শিওর হওয়ার জন্য যে আসলে প্রবলেমটা কোথায়। তো ওইখানে চেক আপ করার পরে এখান থেকে আমাকে আবার নিয়ে গেল চুরখাই, ময়মনসিংহ, এটা চুরখাই কমিউনিটি বেসড মেডিকেল কলেজ। ওইখানে গিয়ে আমি ভর্তি হলাম আবার। তো চুরখাইও আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো, ব্লাড টেস্ট দিল ডক্টর প্রদীপ কর আমাদের ময়মনসিংহের। তো উনি একটা রিপোর্ট দেখে এরকম জিব্বার মাঝে উনি কামড় দিচ্ছে, মানে রিপোর্টটা ভালো না। তখনই আমি বুঝে গেছি যে সামথিং রং। তো ভাইয়াকে বললো যে ওকে দ্রুত ঢাকায় নিয়ে ভর্তি করো, পিজিতে অথবা ঢাকা মেডিকেল। পরের দিন আমাকে ঢাকা মেডিকেল নিয়ে গেল। তো ঢাকা মেডিকেলে যখন আসলাম, তখন আমি খুবই উইক হয়ে গেছি শারীরিকভাবে। ডাক্তার আমাকে দেখলো, অবজারভেশন রুমে নিয়ে গেল, আর ময়মনসিংহ এর রিপোর্টগুলো দেখলো। দেখার পরে আবার তারা কিছু টেস্ট দিল ব্লাড। যে ওয়ার্ডটাতে গিয়ে আমি প্রথমে ভর্তি হই, যে ওয়ার্ডটা থাকতে হয়, আমার কাছে মনে হচ্ছে যে দুজকে যাওয়ার আর দরকার নেই, এটাই মনে হয় দুজক। আমি ওয়ার্ড দেখে আমি ভাইয়াকে বলতেছি, ভাইয়া আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকতে পারবো না। মানে এত শব্দ আর এত মানুষ কান্নাকাটি করতেছে ওই ওয়ার্ডটায়, আর এই যে মারা যাচ্ছে 10 মিনিট পরে পরে একজন করে মারা যাচ্ছে। তো এইগুলি দেখে আমি নিতে পারতেছি না, ভাইয়া আমি থাকতে পারবো না এখানে, ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। ভাইয়া বলতেছে আমরা এখান থেকে চলে যাব। তো ভাইয়ার ফ্রেন্ড সার্কেল যারা, তারা আমাকে খুবই ম্যানেজ করার জন্যই করতেছে। 3-4 দিন আমাকে ওই ওয়ার্ডটায় থাকতে হলো। ওই ওয়ার্ডে থাকার পরে ডাক্তার শিওর হইলো যে আমার ক্যান্সার। আমি তখনও জানি না যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তখন আমি এম এ খানের আন্ডারে ভর্তি ছিলাম তখন, হেমাটোলজি বিভাগে। ডাক্তার মাইনুল ভাইয়াকে নিয়ে গেল, নিয়ে বলতেছে দেখেন যে ওর চিকিৎসা বাংলাদেশে যদি করান, আপনার যদি সামর্থ্য থাকে বাংলাদেশে করতে পারেন, আর যদি আপনার সামর্থ্য থাকে আপনি দেশের বাইরে নিয়ে যান ওকে। তো আমার ভাইয়া তখন বিডি নিউজে চাকরি করে, জার্নালিস্ট। দেশের বাইরে যাওয়ার তখন এবিলিটি নাই, অনেক টাকার ব্যাপার। ইন্ডিয়াতে গেলেও প্রায় 40-50 লাখ টাকার দরকার তখন। তো এত টাকা তখন ম্যানেজ করা খুবই টাফ। ডিসিশন নিল ভাইয়া যে ট্রিটমেন্ট আমরা এখানে ঢাকা মেডিকেলই করব। ভাইয়ার ফ্রেন্ড সার্কেল যারা, নেলসন দা, শ্যামল দা, অতনু মামা, তো এই মানুষগুলা কন্টিনিউ ওই ওয়ার্ডে। তখন আমার মা বাড়িতে, আমার মা কিন্তু তখনও আসে নাই। সবাই আমাকে দেখে দেখে চলে যায়, সান্ত্বনা দেয়। কিন্তু আমার যে কি হয়েছে এটা কিন্তু আগেই, তারা রুমে ঢোকার আগেই কিন্তু ভাইয়া বলে দেয়, ভাইয়া বা লোকজন যারা থাকে এখানে, যে ভুলেতেও কিন্তু ওকে বলা যাবে না যে ওর ক্যান্সার ধরা পড়ছে। ভাইয়া তখন সম্ভবত অফিসে, তখন যে দায়িত্বে ছিল আমাকে দেখাশোনা করা, সেও সম্ভবত কোথায় জানি গেল। আমি রুমে একা। গ্রাম থেকে দেখতে আসলো, তারাকান্দা থেকে ভাইয়ার এক ফ্রেন্ড ঢুকে আমাকে দেখলো। আমি ওনাকে সালাম টালাম দিলাম, ভাইকে বসতে দিলাম, বেডে শুয়ে আছি আমি। তো অনেক কথা টথা হওয়ার পরে বলতেছি, ইমন ব্লাড ক্যান্সার হইলে তো মানুষ বাঁচে না বেশি একটা,
আবার অনেকেই বাঁচে আল্লাহর রহমতে। ও তো টেনশন করো না, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। এই কথাটা শোনার পরে আমার ভিতরটার মধ্যে মনে হয় যে ভাঙন শুরু হয়ে গেছে। আমার ব্লাড ক্যান্সার হয়েছে, প্রায় 1 মাস হয়ে গেছে। আমি জানি না, মানে ওনার সামনে আমি কাঁদতে পারতেছি না, ওনাকে আমি বুঝতে দিচ্ছি না। তো উনি চলে গেল, চলে যাওয়ার পরে ভাইয়া আসলো। আমি তো জানি ব্লাড ক্যান্সার মানে হচ্ছে মৃত্যু, নিশ্চিত মৃত্যু। খুবই কান্নাকাটি শুরু করলাম আমি, যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমার বিশ্বাস হয় না ভাইয়া, কে বলছে তোকে ব্লাড ক্যান্সার হয়েছে? মানে তারা আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। আরে ও কি জানে, মানে যে বলছে, ওই ভাইয়ের কথা বলছে, ও কি জানে? ও তো জানেই না তোর কি হয়েছে। তো একটা পর্যায়ে মানে বলছে যে হ্যাঁ, কিন্তু এটা খুবই প্রাথমিক স্টেজে ধরা পড়ছে, তোমার এটা কোনো বিষয় না। তুমি আসলে কি প্রাথমিক স্টেজ ছিল? আমার যেটা ছিল ক্যাটাগরিটা, এটা হচ্ছে AML2, মানে দ্বিতীয় স্টেজ। কেবিনে চলে গেলাম আমরা। তো তখন ডাক্তারও আমাকে বলতেছে, আপনি কি বাঁচতে চান? ওই ডাক্তারটার নাম হচ্ছে মাইনুল, ডাক্তার মাইনুল। আমি সেলুট জানাই, এরকম ডাক্তার, বিশ্বমানের ডাক্তার আমাদের বাংলাদেশে আছে। হ্যাঁ, এত ব্রিলিয়েন্ট একজন ডাক্তার, রুগীর মনের কথা, রুগীর চোখ দেখে সে বুঝে ফেলতো রুগী কি বলবে। এত ব্রিলিয়েন্ট একজন ডাক্তার। তো উনি আমাকে বলতেছে, আপনি কি বাঁচতে চান? হ্যাঁ, আমি বাঁচতে চাই। তাহলে আমাদের কথা শুনতে হবে। আর আপনি কি করছেন আমাকে একটু বলেন তো, আপনি কি কি করছেন আপনার আপনার লাইফে, আপনি কি কি নেশা করছেন আমাকে বলতেছে। প্রচুর পরিমাণে সিগারেট খাইছি, অকেশনালি ড্রিঙ্কস করছি, অকেশনালি, মাঝে মধ্যে গাঁজা খাইছি, মাঝে মধ্যে। এর বাইরে না, এর বাইরে আমি, তো আমি তো জানি স্যার কে কি ভাবলো না ভাবলো, কি কি বললো সেটা তো বিষয় না। আমি কতটুকু একটা মৃত্যু পথযাত্রী একজন মানুষ, আপনার সাথে মিথ্যা বলবে না কখনো। বলতে সিগারেট খাওয়া যাবে না, 5জন 6জন হচ্ছে আমাকে গার্ড দেওয়ার জন্য রাখছে, টেক কেয়ার করার জন্য আমাকে। আপনি কি পরিমাণ সিগারেট খাইতেন ওই সময়টাতে? আমি 1 প্যাকেট সিগারেট মিনিমাম দিনে? মেডিকেলে ভর্তি হওয়ার আগে। 1 প্যাকেট মানে 20টা? হ্যাঁ। বলতেছে, আপনি কি বাঁচতে চান? হ্যাঁ, আমি বাঁচতে চাই স্যার। তাহলে সিগারেট খাওয়া তো যাবেই না, আত্মবিশ্বাস রাখেন। যুদ্ধ, অনেক বড় একটা যুদ্ধ আপনার সামনে, এই যুদ্ধটা করে টিকে থাকতে হবে, আপনার সাথে আমরা থাকবো। তো এই যুদ্ধটা যে এই এত কঠিন যুদ্ধ, এটা আমার জানা ছিল না। AML2, AML3 যে ক্যাটাগরিতে ক্যান্সারটা ধরা পড়বে, এটা আমি মাদ্রাজ গিয়েও যদি দেই একই প্রোটোকল থাকবে। তো তারা বোর্ড মিটিং বসলো, ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বোর্ড মিটিং করে সিবিসির মধ্যে কাউন্টগুলো আসছে যে কত পার্সেন্ট আমার ব্লাডের মধ্যে জার্ম আছে। এটা ঠিক করার পরে তারা কেমোর প্রোটোকলটা সাজানো হয়েছে। তো কেমো দিবে, কেমো দেওয়ার আগে হচ্ছে আমাকে বোন মেরু করবে। বোন মেরুটার থেকে বোঝা যাবে যে কত পার্সেন্ট আমার বডিতে অ্যাটাক হয়েছে ক্যান্সারের জার্মটা। একটা ইয়ের বেডে আমাকে শোয়ানো হইল, ডাক্তার মাইনুল, উনি বোন মেরুটা আমাকে করবে। তো মাইনুল বলতেছে, ইমন একটু ব্যথা লাগবে কিন্তু, হ্যাঁ, তো আপনি শক্তি রাখবেন। তো আমার বড় ভাই সেন্সলেস করে না? না, শোয়ার পরে আমাকে 2টা ইঞ্জেকশন দিল, এখানে অ্যানেস্থেসিয়া করলো। হাড় তো কখনো অ্যানেস্থেসিয়া হয় না, এতটুকু লম্বা একটা সুই থাকে, মোটা। তো অ্যানেস্থেসিয়ার পরে ড্রিল মেশিনের মতো এইভাবে ঘুরায় ঘুরায় মানে ঢোকাইতে হয় সুইটা ভিতরে। যখন মানে ঢোকাচ্ছে সুইটা, আমার আমার কাছে মনে হচ্ছে যে আমি মারা যাচ্ছি। আমার শরীর ঘামতেছে, ভাইয়া ধরে রাখছে, আমি চিল্লাচ্ছি। হাত পা বাঁধে না? না না, হাত পা বাঁধে নাই, আমার হাত পা ধরে রাখছে। হাতে ধরে নাই, আমার পাতে শুধু ধরে রাখছে, আর কোমরে এই জায়গাটায় ধরে রাখছে। ছিদ্র করলো, 2টা ছিদ্র হয় 2 সাইডে, কারণ একটা দিয়ে নাও আসতে পারে ব্লাড। এর কারণে বাইপাস আরেকটা 2টা ছিদ্র করতে হয়। এই 2টা ছিদ্র যখন করে, এই এই সময় অনেকেই মারা যায়, এই বোন মেরুর সময় অনেকেই মারা যায়। এটা লোডটা নিতে পারে না বোন মেরুর। ছিদ্র করা শেষ, সিরিঞ্জটা দিয়ে যখন টান দিবে ব্লাডটা, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার বডি থেকে আমার আত্মাটা এই সিরিঞ্জ দিয়ে, সুই দিয়ে উঠতেছে উপরে। তো তখন মনে হয়েছে আমাকে বাঁচতে হবে, আমি মরতেছি না, আমি বাঁচবো, আমার বাঁচতে হবে। তো আমি এইগুলি আসলে মনে করতে চাই না, মানে তারপরও বলতে হচ্ছে আমাকে। আমার বড় ভাই তো এখান থেকে চলে যায়, সে সহ্য করতে পারে নাই। ল্যানসুন্দা ছিল আমার ভাইয়ের ফ্রেন্ড, 2জন
দুইজন এখান থেকে চলে যায়। তো বনমেরু নিয়ে গেল। বনমেরুর পরে আমি একদমই সিক, মানে আমি বিছানা থেকে উঠতে পারি না। ভাই আমরা একটু মনটা একটু হালকা করি, হ্যাঁ? আমরা গল্পটা অনেক জানি, সামনে জার্নিটা আরো ভয়ঙ্কর জার্নি আছে। আমরা একটা গান শুনি। আপনি এই পজিশনে একটা যদি গান করেন তাহলে কি করবেন? আপনার যেটা করতে ভালো লাগে আপনি একটু গান করেন। আমি ওই সময় যে হসপিটালে যে গানগুলো আমি সবচেয়ে বেশি করতাম, যে গানগুলো আমাকে মানে অনুপ্রাণিত করতো, ওই গানগুলির মধ্যে আমি করতেছি। গভীর আধার ছেয়ে আজো হিয়া নিশি পোহায় নামিতিতে সাধ নিশি পোহায় নামিতিতে সাধ নিশি পোহায়। আমারও নয়ন পরে এখনো শির ঝরে, আমারও নয়ন পরে এখনো শিশির ঝরে, এখনো বাহুর পরে এখনো বাহুর পরে বধূ ঘুমায় নিশি পোহায় নামিতিতে সাধ নিশি পোহায়। এই গানটা তখন অসাধারণ, মানে অনেকবার করা হতো এই গানগুলি। তো বনমেরু হলো, রিপোর্ট আসলো, কেমো দেওয়া শুরু করলো আমাকে। ফার্স্ট কেমো দেওয়ার পরে অনেক লম্বা জার্নি, তো আমি একদম হসপিটালের যে ঘটনাগুলো ওইগুলাকে আমি বলছি। তো কেমো দেওয়ার পরে হচ্ছে 3-4 দিন পরে চুল পড়ে যাবে, ব্লিডিং হইতে পারে বিভিন্ন জায়গা থেকে, মানে নিউট্রিফিলটা কেমো দেওয়ার পরে হচ্ছে 0-তে চলে আসে বডিতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কিচ্ছু থাকে না কেমো দেওয়ার পরে। কেমো দেওয়ার পরে ডাক্তাররা বলছে যে এই প্রবলেমগুলো হবে, একটু আমাদেরকে জানাবেন সাথে সাথে। আর নার্স তো আছেই, ডাক্তাররা তো আছেই। 3 দিন 4 দিন হয়ে গেল, বাট আমার চুল পড়ে নাই, আমার কোনো ব্লিডিং হয় নাই, আমি খাচ্ছি, মানে কেমো দেওয়ার পরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, খেতে পারে না কোনো রোগী। তো ডাক্তাররা একটু হয়ে চিন্তিত হয়ে গেল, বডি থেকে কেমো কাজ করে নাই দেখি নাকি, এরকম একটা অবস্থা। আমার সাথে যারা ছিল তারাও বলতেছে এরকম তো হওয়ার কথা না, ডাক্তারদের সাথে তো সবসময় তাদের কথা হচ্ছে। তো 6 দিনের মাথায় আমি হঠাৎ করে মাথায় হাত দিছি, আমি মাথায় হাত দিয়ে দেখি আমার চুল সবগুলি আমার হাতে চলে আসছে, আমার বিছানা পুরাটা কালো হয়ে গেছে চুল। তখন শিওর হলাম, যে ডাক্তাররাও শিওর হলো যে এর মধ্যে সিবিসির মধ্যে তো আসছে, সিবিসির ব্লাড চেক আপ তো হচ্ছেই প্রতিদিন। তখন শুরু হলো আবার ব্যথা, মানে সেলগুলি নষ্ট হয়ে যায় কেমো দেওয়ার পরে, ভালো সেলগুলা যেগুলা থাকে ওইগুলাও মারা যায়, নষ্ট হয়ে যায়। কেমোর সাইড ইফেক্ট মূলত এটাই। হ্যাঁ, এই হাড়ে ব্যথা শুরু হবে, আর ব্যথাটা এমন তীব্র হবে আপনি শেষ পর্যন্ত দেখা যায় যে ব্যথাটা যখন সহ্য না হয় তখন গড়াগড়ি করতে হয় মাটিতে, গড়াগড়িও করে অনেকেই, এরকম একটা অবস্থা। তো আমি প্রথম অবস্থায় আমার যে ব্যথাটা আসছে, ডাক্তাররা আমাকে বলছে, ডাক্তার মাইনুল আমাকে বলছে, দেখেন ইমন, আপনি যদি ব্যথাটাকে ধারণ করতে পারেন এটা আপনার জন্য পজিটিভ, আর ব্যথা সারানোর জন্য যদি আপনাকে আমরা ইনজেকশন দিই তাহলে এটা খুব একটা ভালো না। আর ব্যথাটা কেন স্যার? কেমো দেওয়ার পরে হচ্ছে একটা ইনজেকশন দেয়, ইনজেকশনটার নাম হচ্ছে ফিলগেস্ট, নাভিতে ইনসুলিনের মতো একটা ইনজেকশন দেয়।
ওই ইনজেকশনটা দেওয়ার পরে হচ্ছে কি বডিতে সেল তৈরি হয়, নতুন করে সেল তৈরি করে বডিতে। তো ওই সেলগুলা যখন তৈরি হয় তখন বোঝা যাবে যে আপনার বডিতে সেল তৈরি হচ্ছে কিনা। যদি ব্যথা শুরু হয় তাহলে বোঝা যাবে যে বডিতে সেল তৈরি হচ্ছে, আর ব্যথা যদি না আসে বডিতে তাহলে বোঝা যাবে যে সেল তৈরি হচ্ছে না বডিতে। তো আমার ব্যথা আসতেছে, হাড়ের মধ্যে বিভিন্ন জয়েন্টগুলিতে আমার ব্যথা। তো আমি ব্যথাগুলি সহ্য করি, আমি কোনো মেডিসিন নেই না ব্যথার জন্যে। তো এভাবে ফার্স্ট কেমো গেল। তো আমার মধ্যে যে পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি, চুল তো আমার পড়ে গেছে, মাথায় কোনো চুল নাই, একদমই টাক মাথা আমার। তো আমি আয়নার সামনে যখনই যাই, ওয়াশরুমে যখনই যাই, গিয়ে যখন আমি আমি আমাকে দেখি আমি অবাক হয়ে যাই যে আমার মধ্যে মানে কেমন যেন একটা পরিবর্তন। আমি মনে হয় যে নতুন একটা জীবন, নতুন একটা পরিবর্তন আমার মধ্যে আসতেছে। সিগারেট খাই না তখন, মানে ভার্জিনিটি যে একটা থাকে মানুষের মধ্যে, মানে পবিত্রতা, আমার মধ্যে আমার এই একটা ফিল আসতেছে যে আমার মনে হয় আমার জীবনে যে পাপ ছিল, ভুল ছিল, এইগুলি মনে হয় আল্লাহ আমাকে আস্তে আস্তে করে নিচ্ছে, আর আমি মনে হয় নতুন জন্ম নিচ্ছি, এরকম একটা উপলব্ধি আসে আমার মধ্যে। তখন পরাগ মাঝি আর মুন্না, পরাগের বাড়ি হচ্ছে মোহনগঞ্জ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তখন লেখাপড়া করে। ও আমার ভক্ত, খুবই ভক্ত। ওরা শোনার পরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসছে আমাকে দেখার জন্যে। ফার্স্ট কেমো চলে গেছে তখন। তো মুন্না বলতেছে আমি হসপিটাল থেকে যাব না, পরাগ বলতেছে আমিও যাব না, ইমন ভাই এখানে আছে, আমরা থাকবো যে কই দিন লাগে, আমার পরীক্ষা টরীক্ষা এক্সাম টেক্সাম এইখান থেকে গিয়ে আমরা দিব। এরা দুইজন হচ্ছে আমার খুবই আত্মার কাছের একজন মানুষ। তো আমার মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে, কেউ আসতেছে রুমে, ভাইয়া আসতেছে বা মুন্না আসতেছে রিপোর্ট নিয়ে, বা পরাগ আসতেছে, কেউ আসতেছে, তখন আম্মা চলে আসছে ঢাকায়, আমার ছোট বোন আর আম্মা চলে আসছে। আম্মা দরজাটা খুলেন, দেখেন মুন্না আসছে, যেই কথা সেই কাজ। বা কেউ যদি থাকে যে দরজাটা খুলো, মুন্না পরাগ আসতেছে, মানে আমার সিক্স সেন্স কাজ করতো তখন। 10 মিনিট পরে যা ঘটবে সেটা আমি 10 মিনিট আগে টের পেয়ে যাইতাম। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এত প্রজাপতি রুমের মধ্যে ঢুকতো আমার তখন। মানে একটা ফুলদানি ছিল, তো ওই ফুলদানিটার মধ্যে কাগজের কাপড়ের কিছু ফুল ছিল সাজানো, ওইটা আম্মা নিয়ে গেছিল ফুল টুল। মানে আমার রুমের মধ্যে হারমোনিয়াম ছিল, দোতরা ছিল, বেহালা ছিল, আমি যে ইনস্ট্রুমেন্টগুলো বাজাতাম। তো আমি এই হাতে কেনোলা নিয়ে আমি আস্তে আস্তে করে রুমের দরজা লাগাই আমি গান করি। এটা কি ঢাকা মেডিকেল? ঢাকা মেডিকেল। নার্সেরা এসে বলে যে এইভাবে তো আসলে মেডিকেলে গান করা যায় না, আপনারা এটা করবেন না, অন্য অন্য রুগীদের প্রজাপতি ঢুকতো রুমের মধ্যে? হ্যাঁ। নাকি আপনি না 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 স্যার, জানলা থাকতো তো পিছনের, আমার যে কেবিনটা, প্রতিদিন প্রজাপতি ঢুকতো, এবং অন্য কোনো রুমে প্রজাপতি নেই, শুধু আমার রুমে প্রজাপতি। এর জন্য আমি মুন্নাকে নিয়ে আসতে চাইছিলাম। মুন্নার পারিবারিক ঝামেলা, ও গতকালকেও বলছিল আসবে আমার সাথে, মুন্না পরাগও ঢাকায় চাকরি করে ও ছুটিতে গেছে হচ্ছে বাড়িতে। আমি ওদের দুজনকে নিয়ে আসতে চাইছিলাম, আপনি চাইলে ফোনে ওদেরকে নিতে পারেন। ওকে। আচ্ছা, গান করা যাবে না রুমে, আমি বলছি আমি গান ছাড়া থাকতে পারবো না। তখন 21শে বইমেলা চলতেছিল, তখন মনে হয় আমাকে একটা বই গিফট করে রইস মনোরম, পরাগ মাঝির বাবা, আমার খুব শ্রদ্ধার একজন মানুষ, উনিও একজন লেখক, কবি, সাহিত্যিক, আর জালালউদ্দিন খান, এই দুইটা বই আমার কাছে। তো আমি জালাল খার বইগুলা পড়া শুরু করলাম, গানগুলা পড়া শুরু করলাম। তো বিভিন্ন গান থেকে আমি এইগুলা অর্থ খুঁজে বের করি। মানব দেহেতে ক্ষুধা দম থাকতে না হবে জুদা, জুদা অর্থ কি? নষ্ট হয়ে যাওয়া। তারপরে হচ্ছে যে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, এগুলি মিনিংটা কি? তো মিনিং বুঝতে 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 আমি মানে কিছুটা ধারণা করি যে একটা মানুষ মানে অধপতন হয়ে গেছে, তার একদম শেষ একটা অবস্থানে সে চলে গেছে, এখান থেকে কামব্যাক করা সম্ভব যদি সে চায়। সে যদি চায় কামব্যাক করা সম্ভব। ওগুলো কি গানের লাইন? হ্যাঁ, গানের মতো, গানের যে বিষয়গুলো, ওকে, মানে গানের তো আর এইভাবে বলা হয় নাই, ছন্দে বা একটা ইয়েতে বলা হয়েছে। আর প্রবীর ঘোষের বইটা পড়া শুরু করলাম, এই যে বাউলরা যে দম সাধন করে, এটা আসলে কি, দমটা কি, দমের মাধ্যমে মানুষ কিভাবে নিজের মধ্যে থেকে
এই জিনিসগুলাকে জাগ্রত, ইন্দ্রিয়গুলাকে জাগ্রত করা। তো এরকম করতে থাকি। তো হঠাৎ করেই আমার এখানে একজন স্টাফ মহিলা, ওনার বয়স 50+, হসপিটালেই থাকে উনি, আয়া। তো উনি আমাকে বলতেছে, বাবা তোমাকে একটা আমলের কথা বলি, তুমি প্রতিদিন 5,000 বার করে এই আমলটা করবা, তুমি সুস্থ হয়ে যাবা। এই মহিলা আমাকে বলল। বলেন কি আমলটা? তো উনি আমাকে বলল যে তুমি পড়বা 5,000 বার করে। কি বলেছিল? ইয়াল্লাহু ইয়াল্লাহু, শুধু এইটুকুই বলছে উনি আমাকে, আর কিচ্ছু না। এখানে আশেপাশের যে কেবিনের যে রোগী থাকে, রোগীর সাথে যে লোকজন থাকে, তো সন্ধ্যায় গান করতেছি, জানলা লাগাই দিয়ে হঠাৎ করে আমি দেখতেছি যে জানলাটা ফাঁক করে কে যেন দেখতেছে। আমি মুন্নাকে বললাম, মুন্না দেখো তো কে। তো মুন্না দেখে একটা মেয়ে ঘুরঘুর করতেছে, তার মাও ভর্তি আমার পাশের কেবিনে। বলতেছে, ভাইয়া আপনি গান করেন, ভিতরে আসবেন? হ্যাঁ আসেন। ভিতরে এসে মেয়েটা বসলো। তো বসার পরে আমি গান করতেছি, সে মুগ্ধ হয়ে আমার গান শুনতেছে। আর আমার কাছে মনে হচ্ছে আমি যে গান করছি ওই সময় যে সুরটা আমার গলায় ছিল, আমি এই সুর আর এখন পাই না। আই ডু এগ্রি। আমি এখন আর পাই না এই সুর। এটা আপনি কখনোই আর পাবেন না। না, এটা আমি আর কখনো পাই না। আমি আর এই সুর খুঁজে পাই না কখনো। তখন মনে হচ্ছে আমি আল্লাহকে কতবার ডাকছি, আমি আল্লাহকে। আর আল্লাহর সিফাতি নাম যেগুলো আছে, আবার মনে হয় না যে কোনো নাম আল্লাহর আমি বাকি রাখছি। তখন এই মেয়েটা আমার প্রতি দুর্বল হয়ে গেল। তার মাও এখানে ভর্তি। সে মানে সবসময় এসে আমার রুমে বসে থাকে, আমার টেক কেয়ার করে। এই মেয়েটা, সবাই এটা বুঝতেছে যে মেয়েটা আমার প্রতি উইক। আমি আমি বাঁচবো কি মরবো এটা এখন শিওর না, কিন্তু ওই মেয়েটা চাচ্ছে আমি চাইলে সে বিয়ে করবে, এরকম একটা অবস্থা, হাস্যকর অবস্থা তখন হয়েছে ওইখানে। তখন 5,000 বার করে আমি আমল করা শুরু করলাম। আমল করা শুরু করি, কেমো চলতেছে। ফার্স্ট কেমো চলে গেল, সেকেন্ড কেমো আসলো। প্রতিটা কেমোর আগে হচ্ছে একবার করে আপনাকে বোন মেরু করতে হবে। প্রতিটা কেমো আমাকে 6 বার বোন মেরু করা হয়েছে। এইভাবে আস্তে 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 3টা কেমোর পরে হঠাৎ করে অতনু মামা আসলো, এসে বলতেছে, আমার একটা গান সিনেমাতে যাবে, তো আমি চাচ্ছি এই গানটা তুই কর। সিনেমার পরিচালক ছিলেন মাসুদ পথিক। সিনেমার নাম হচ্ছে নেকাব্বরের মহাপ্রয়াণ, নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে। তো ওই কেনোলা হাতে নিয়ে আমি এই গানের ভোকাল দিছি স্টুডিওতে গিয়ে। তো সিগারেট তো খাওয়া যাবেই না কোনোভাবেই, তখন সিগারেটের গন্ধটা আমি নিতে পারি না, কিন্তু কেন জানি মনে হচ্ছে একটা সিগারেট খাই চুরি করে করে। তো আমি বারান্দায় যাই, আমার পিছনের লোক, মানে যেইখানে যে আমার পিছনের লোক থাকে, মুন্নাকে ম্যানেজ করে 2টা টান দেওয়ার পরে সিগারেটটা ফেলে দিই। আমি নিতে পারতেছি না সিগারেটের গন্ধটা। তো আমি প্যারালাল কিছু বিষয় আমি খেয়াল করি রুমের মধ্যে। তো হঠাৎ করে আমার যে পিছনের যে ওয়াশরুম, যে এটা পিছনে ছিল, তো ওয়াশরুমে যখন যাব আমি, তো ওয়াশরুমের দরজাটা আমার হাতে কেনোলা লাগানো, এই দরজাটা একটু মানে ধরে তারপরে খোলা লাগতো, মানে এই লকটা। তো আমি বাম হাতে দরজাটা ধরতে পারতেছি না, খুব কষ্ট লাগতেছে। বাম হাতে যখন ধরবো তখন এই দিক দিয়ে আবার ব্লিডিং হয় চাপ লাগলে। ওরা ঘুমাচ্ছে ফ্লোরে নিচে শুয়ে, আমি ওদেরকেও ডাক দিতে চাচ্ছি না। তো অনেক কষ্ট করে আমি ডান হাতি দরজাটা খুললাম। যখন বের হব ঠিক ওই সময় আমি হঠাৎ করে ওয়াশরুমে পড়ে গেলাম। মানে শরীর তো তখন খুব উইক, কেমো দেওয়া অবস্থায়, তো কে যেন এসে আমার মাথাটার মধ্যে এখানে ধরছে। আমি এইটুকু বুঝতে পারতেছি আমি যে পড়ে গেলাম, উল্টে পড়ছি, কিন্তু আমি কাউকে ডাকও দিতে পারতেছি না আমি। তো অনেক কষ্ট করে আমি বাম হাতে কেনোলা, তো ডান হাতে ধরে আমি উঠে দাঁড়ালাম, কিন্তু দাঁড়ায় দেখি কেউ নাই আমার আশেপাশে, কোনো লোক নাই। কিন্তু আমার মাথাটা পড়ার কথা ফ্লোরটার মধ্যে, কিন্তু মাথাটা পড়ে নাই, বেসিংটার সাথেই একদম ছিল। গিয়ে দেখি যে মুন্না শুয়ে আছে, পরাগ শুয়ে আছে, ভাইয়াও শুয়ে আছে ঘুমে একদম। 3টা 4টা তখন বাজে মেবি। বিশ্বাস অবিশ্বাস এটা মানুষের বিষয়, কিন্তু আমার যেটা ঘটে যাওয়া ঘটনা, ওই ঘটনাগুলি আমি বলছি। তখন গিয়ে শুয়ে পড়লাম। এভাবে 4র্থ কেমো চলে গেল। হঠাৎ করে আমার আবার একটা রিপোর্ট আসছে খুব খারাপ। ডাক্তার বলতেছে যে ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়াটাই ভালো ছিল।
তো এটা শোনার পরে আমি একটু কনফিউজড হয়ে গেলাম। দেশের বাইরে, তার মানে কি এখানে আমার ট্রিটমেন্ট হচ্ছে না? প্রায় 200+ আমাকে 200 ব্যাগের প্লাস আমাকে ব্লাড দিতে হয়েছে। তো আমার দেখা গেছে আল্লাহ পাকে আমাকে, আমার ডোনারগুলো রেডি করা থাকে সবসময়, আমার এক ব্যাগ ব্লাডও আমার কিনতে হয় নাই। তো দেখা গেছে পাশের কেবিনের একজন লোক, তারও সেম কন্ডিশন, তার ব্লাড ম্যানেজ হচ্ছে না, অপোজিটিভ, তারও অপোজিটিভ, আপনার অপোজিটিভ? আমার অপোজিটিভ। আমাকে ব্লাড দিতে আসছে, আমি ব্লাড নিয়ে, আমার ব্লাডটা লাগবে হয়তো কালকে, আজকে লাগে না। অনেক ব্লাড মিস ইউজ হয়, মানে ডাক্তাররা বলে যে ব্লাডটা স্টকে রাখবেন, কখন এটা লাগবে এটা বলা যায় না। এরকমও হইতে পারে 1 ঘন্টার মধ্যে ওনাকে ব্লাড দেওয়া লাগতে পারে। তো আমি এই ব্লাডগুলি দিয়ে দিতাম। আর রাতে হয়তো কি হেমাটোলজি বিভাগের ক্যান্সারের যত রুগী হেমাটোলজি বিভাগের ম্যাক্সিমাম আমার রুমে চলে আসতো গান শোনার জন্যে, যে এইরকম একটা মানুষ এখনো গান করে সুস্থভাবে। তো হঠাৎ করে রাত 7টার দিকে ডাক্তার আসছে রুমে। ডাক্তার এসে দেখে যে দরজার সামনে অনেকগুলো জুতা। তো উনি ঢোকার আগে বলতেছে, এত জুতা কেন রুমে এখানে? আর হেক্সিজল দিয়ে আমাকে ধরতে হইতো। যারা রুমে ঢুকতো সবাইকে একদম হেক্সিজল দিয়ে হাতটা ক্লিন করে তারপরে, কারণ আমার একটা সর্দি কাশির জন্য আমি মারা যেতে পারি তখন, একদম জিরোতে থাকে তখন নিউট্রিফিল। তো ডাক্তার ঢুকে দেখে আমি হারমোনিয়াম নিয়ে বসে আছি, বলছে এটা কি কেবিন নাকি কোনো স্টুডিও? ডাক্তার বলতেছে রুগীকে। সবাই একটু ভয় পেয়ে গেছি ডাক্তারকে দেখে। স্যার আমি রুগী। মনে হয় না তো এটা রুগী, এরকম বলতেছে আরেকজনকে ডাক্তার। এইগুলি কি? আর এই যে আপনারা কারা? পরে তো দেখে যে তারই রুগী, এই স্যারেরই রুগী আমার এখানে বসা, হেমাটোলজি। আপনি এখানে কি করেন? যে স্যার আসছিলাম ওনার এখানে একটু গান শোনার জন্য। তো ডাক্তার অবাক হয়ে গেছে যে 4-5 জন রুগী আমার এখানে, আমিও রুগী, তার মানে এখানে তারা ভালো কিছু একটা পাচ্ছে, মানসিক একটা শান্তি পাচ্ছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আপনি গান করেন, সমস্যা নাই, কিন্তু ওই গ্লাস টাস গুলা একটু ভালো করে লাগায় তারপরে আপনি গান করবেন। তার মানে আমি পারমিশন পেয়ে গেছি গান করার কেবিনে, কিন্তু আমার জন্য যেন কেউ ডিস্টার্ব ফিল না করে, উনি বলছে আমাকে। তো আমি গান করি তখন, খুলে দাও শান্তির দুয়ার। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক সবই দেয় মানুষকে। কাছে এসে তুমি কাছে এসে বসে থাকো সর্বদাই আমার শান্তির দুয়ার। খুলে দাও শান্তির দুয়ার। করাঘাতে হাতে বেদনা প্রচুর, থেকে থেকে বুক মাঝে বেজে গেল সুর। নিশি ভোর হায় রে চিত্ত চোর, বড় কঠোর ওগো অন্তর তোমার। খুলে দাও শান্তির দুয়ার। খুবই সুন্দর, খুবই চমৎকার গলা আপনার। তো এইভাবে আল্লাহ আল্লাহ কিছু জিকির আছে, যেগুলি, এই জিকিরগুলা যখন আমি করতাম, তো দেখা গেছে আমি ঘুমের মধ্যেও আমার এই সাইডটা নড়তেছে। এই সাইড এখনো এরকম হয় আমার, মানে এই যে কলবের মধ্যে যে মানুষ যে একটা জিকির করে, যে তখন সেটা শব্দে আর প্রকাশ হয় না, তখন ভিতর থেকে সবসময় সেটা জিকির করতে থাকে। তো এরকম একটা পর্যায়ে আমি চলে যাই, আমার কাছে মনে হয়। আর প্রবীর ঘোষের এই বই আর জালাল খার এই বইগুলি আমাকে মানে বেঁচে থাকার জন্য অনেক অনেক অনুপ্রাণিত করছে। নামাজ পড়তে পারি না তখন, বিভিন্ন বসতে পারি না, শুয়ে শুয়েও করা যায়, অনেক সময় দেখা যায় শুয়ে শুয়েও আমি নামাজ পড়ছি। মানে কেমোটা মানে যত বাড়তে থাকবে তখন সে তত উইক হতে থাকবে। 5টা কেমোর পরে আমি মোটামুটি স্ট্রং। আমাকে দেখে সবাই বলে একদম সুস্থ মানুষ।
আমার চেহারার মধ্যে যেন একটা এমন একটা অবস্থা, মানে যে মানুষ আমাকে দেখে আমাকে একদম বুকে জড়ায় নিতে চায়। আর আমার কাছে মনে হয় আমি নিষ্পাপ একজন মানুষ। আমার যা ভুল ত্রুটি যা ছিল আমার দেহ থেকে আল্লাহ বের করে নিয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে এটা মানে ব্লাড ক্যান্সার দেয় নাই, তো এটা মনে হচ্ছে আমার কাছে একটা নিয়ামত। আমার জীবনের সর্বোচ্চ শিক্ষা আমি ঢাকা মেডিকেল থেকে পাইছি, যে শিক্ষা আমি আর পাই না কোথাও। তখন বলতেছে ওনাকে খুব টেক কেয়ার করতে হবে, লাস্ট কেমোটা যদি টিকে যায় উনি, তাহলে আশাবাদী আমরা ওনাকে নিয়ে। তো লাস্ট কেমো দিল। লাস্ট কেমো দেওয়ার পরে আমাকে ফিলগেস্ট ইঞ্জেকশন দিল বরাবরের ন্যায়। ইঞ্জেকশন দেওয়ার পরে এই 3 দিন পরে হচ্ছে আমার ব্যথা শুরু হইলো। মানে তখন সেল তৈরি হয় না বডিতে, খুব কম সেল তৈরি হচ্ছে। তখন ডাক্তাররাও একটু মানে ভয় পেয়ে যাচ্ছে যে রুগীটা কি শেষ পর্যন্ত বেঁচে থাকে কিনা। আর যে রিকভারি আমি করতেছি কেমো দেওয়ার পরে, যে রিকভারিটা আসে, এটা 12,000 রুগীর মধ্যে আমি হচ্ছে আলাদা। এত দ্রুত রিকভারি ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না, আমি ভর্তি থাকা অবস্থায় ছিল না। এটা ডাক্তারদের কথা। ওই এম এ খান ছিলেন, তারপরে ডাক্তার মাইনুল ছিলেন, আমার যাদের নাম মনে আছে, অনেকের নাম মনে নাই। আমার ব্যথা শুরু হইলো, আমার ব্যথা। এবং তো ডাক্তার বলতেছে যে উনি মারা যাওয়ার আগের সিমটমগুলো হচ্ছে এরকম, তার শরীর ফেটে যাবে, পায়খানা প্রস্রাব বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হবে, নাক কান মুখ দিয়ে ব্লিডিং হবে। বিকাল 3টা থেকে আমার বডিতে হচ্ছে জ্বর হচ্ছে 3, 4, 5, মানে 3 শুরুতে ছিল। তো আমার কোনো ব্লিডিং টেডিং হচ্ছে না, আমার জ্বর চলে আসছে এবং জ্বর আসবে বডিতে মারা যাওয়ার আগে। তো 3টা থেকে আমার বডিতে যখন জ্বর আসলো, আমি কাঁপতেছি জ্বরে, আর আমার গা মুছে দিচ্ছে। ভাইয়া সবাইকে ফোন দিচ্ছে, প্রায় 1-150 মতো লোকজন বারান্দায়। আমি দেখতেছি সবাই আমাকে দেখতে আসতেছে, যদি মারা যাই শেষ দেখার জন্য সবাই আসছে। তো আমি জানলা দিয়ে তাকায় দেখতেছি যে মুন্না কান্না করতেছে, পরাগ কান্না করতেছে, কিন্তু আমার সামনে কেউ কান্না করতেছে না। মানে ডাক্তার বলতেছে যে উনি 1-2 ঘন্টার মাঝে মেবি মারা যাবে, একদম শিওর ডাক্তার বলতেছে এটা। এই কথা তো আর আমার সামনে বলতে পারে না ডাক্তার। তো রুম থেকে বের হয়ে ভাইয়াকে বলতেছে যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি, সাপোজিটার দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে আমাকে, এবং অক্সিজেনের সিলিন্ডার এনে রাখতেছে রুমে। তো আমি বুঝতেছি যে এনিথিং রং, কিছু একটা হবে আজকে। ঠিক এই দিনই 40 দিন পার হয়ে গেছে আমার। ওই যে আমলটা আমি করতেছিলাম, এটা 40 দিন পার হয়ে 41 দিন মেবি পার হয়ে গেছে। আমল করা শেষ, 5,000 বার করে আমি প্রতিদিন যে আমলটা করতাম। তো কোনোভাবেই জ্বর কমতেছে না এখানে। মানে ডাক্তারদের যত ট্রিটমেন্ট ছিল এই জ্বর কমানোর জন্যে, সমস্ত কিছু করা শেষ। শেষ পর্যায়ে ডাক্তার বলতেছে যে এখন আর আমাদের কিছু করার নাই, ডাক্তাররা চলে গেছে, সমস্ত পেপার রেডি করতেছে তারা, যে অল্প কিছুক্ষণ 1-2 ঘন্টার মধ্যেই আমরা মানে আমি মারা যাব। সবাই কান্নাকাটি করতেছে বারান্দায়, আমার মা কান্নাকাটি করতেছে, আমার ভাই কান্নাকাটি করতেছে, আমার ভাইকে আমি জড়ায় ধরতেছি। পৃথিবীতে আমার ভাইয়ের মতো ভাই কি আছে কিনা দ্বিতীয় আরেকটা, আমার মনে হয় না স্যার। আমার কাছে মনে হয় আল্লাহ পাক তো আমাকে হায়াত দিয়েছে, সেটা তো আল্লাহ পাক, কিন্তু মানুষের যে উসিলা থাকে, আমার আশেপাশে যারা ছিল, এই মানুষগুলির যে অবদান আমার বেঁচে থাকার পিছনে, এটা আমি আজন্মকাল আমি এটা শোধ করতে পারবো না, ওদের অবদান। আর আমার ভাই চাকরি ছেড়ে দিছে, 6 মাস সে চাকরি করে নাই, তার ব্যাংক ব্যালেন্স যা ছিল সব কিছু ইনভেস্ট করছে আমার পিছনে। ওই সময় আমার ভাই ভাই মানে বিয়ে করার কথা, সেটেল হওয়ার কথা, আমার জন্য সে বিয়েও করে নাই, সেটেলও হইতে পারে নাই। সে বিয়ে করছে এই যে 1-2 বছর হইল, সে বিয়েও করে নাই, তার জীবনটাই নষ্ট করে দিছে আমার জন্য। সেটা হচ্ছে আমার ভাই। ভাইকে ধরতেছি একবার, মাকে ধরতেছি একবার, বোনকে ধরতেছি যারা কাছে আমার, আর আমার শরীর মুছে দিচ্ছে সবাই। জ্বর কমতেছে না, কোনোভাবেই জ্বর কমতেছে না। আবার এত শ্বাসকষ্ট হচ্ছে, মানে এত শ্বাসকষ্ট হচ্ছে, মানে আমি দম নিতে পারতেছি না। হ্যাঁ, অক্সিজেন এনে রাখছে আমার মুখে, একবার দিচ্ছে অক্সিজেন, আমি অক্সিজেন খুলে ফেলতেছি। মানে অস্থিরতা। আর আমার মধ্যে আমি দেখতেছি জানলা দিয়ে সবাই কান্নাকাটি করতেছে, উকি মেরে আমাকে দেখতেছে সবাই, একটু একটু করে উকি মেরে দেখতেছে। আম্মা চলে যাচ্ছে রুম থেকে কান্না করার জন্য, আমার ছোট বোন চলে যাচ্ছে কান্না করার জন্য। তখন 6টা অথবা 7টা বাজে সন্ধ্যা। কোনোভাবে যখন জ্বর কমতেছে না, তখন আমি আম্মাকে বললাম, আম্মা
একটা কাজ করেন, আমার শরীরে জ্বর, কাঁপতেছি আমি বললাম যে এই বোতলের পানিটা আমার শরীরে একটু দেন, আর আমাকে বোতলটা একটু দেন। তো আম্মা কি করলো, এই যে এরকম একটা মামের বোতল, ওইটার মধ্যে একটু অল্প একটু পানি ছিল। তো আমি এক ঢুক পানি খাওয়ার পরে আমার মা কি করলো, এই তেলের মতো করে হাতে নিয়ে আমার সারা শরীরে এই পানিটা দিল। তো সারা শরীরে পানিটা দেওয়ার 10-15 সেকেন্ডের মধ্যে আমার বডিতে কোনো জ্বর নাই। 10-15 সেকেন্ড। কিসের পানি ছিল ওটা? এটা আবে জমজমের পানি, আমার ফুপু নিয়ে আসছিল। তো ডাক্তার এসে তো দেখে আমাকে অবাক। 8টার দিকে ডাক্তার আসলো, আমি সুস্থ। যারা এখানে ছিল এই মানুষগুলো এখনো আছে। বাই দ্য ওয়ে, এখানে ওনার ভাই আজকে আসার কথা ছিল, যে ভাইয়ের কথা উনি বলছেন। আপনার ভাইয়ের নামটা যেন কি বললেন? আমার ভাইয়ের নাম হচ্ছে মেহেদী হাসান পিয়াস। কিসে আছে এখন বর্তমানে? কালের কণ্ঠে এখন আছে। কালের কণ্ঠে সে জার্নালিস্ট। ওকে। ডাক্তার এসে আমাকে বলল, আপনি কি বেঁচে আছেন? দুষ্টামি করতেছে আমার সাথে। হ্যাঁ, একদম সুস্থ আমি। ডাক্তার বলতেছে আপনি সুস্থ, আপনি আর মরবেন না। মানে যেই টাইমটা ছিল আমার মারা যাওয়ার, ওই টাইমটাকে আমি রিকভার করে মানে একদমই জ্বরটা কমে গেছে। ক্যান্সার তো অনেক মানুষের হয়, অনেকে সুস্থ হয়, অনেকে মারা যায়। কিন্তু বেঁচে থাকার জন্যে যাদের ক্যান্সার হয়, আমি যারা অন্ধকারে আছেন অসুস্থ হয়ে আমার মতো যারা ছিলেন, আজকে আমি তাদের জন্য আসছি এখানে কথা বলার জন্যে। মেডিসিন তো আছে একটা সাপোর্ট, বাট আপনার ধর্মবিশ্বাস এবং আপনার উপর ডিপেন্ড করবে আপনার বেঁচে থাকা, আপনি বাঁচবেন কি মরবেন। টোটালি আপনি যদি নিজে থেকে মরে যান, পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। ট্রু। আপনি চিকিৎসার সাথে সাথে আপনি কিছু আমল করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাকে যদি অনুভূতির মধ্যে আপনি নিয়ে আসতে পারেন, পৃথিবীর কোনো শক্তিই নেই আপনাকে মেরে ফেলার। ট্রু। আমি এটা বিশ্বাস করি। আর এইটা বলার জন্যই মূলত আসা, যে ক্যান্সার হলেই মানুষ মারা যায়, এটা ভুল। আমাকে 3 বছরের মতো চেক আপে থাকতে হয়েছে। 3 বছর আমি চেক আপে ছিলাম। ওকে, তারপরে আপনার আর বিদেশ যেতে হয় নাই? না, এবং আমি সম্পূর্ণ সুস্থ হই ঢাকা মেডিকেল, সম্পূর্ণ সুস্থ হই আমার বাংলাদেশের চিকিৎসায়। আমি স্যালুট জানাই আমার বাংলাদেশের চিকিৎসকদের, এবং বিশ্বমানের ডাক্তার আমার বাংলাদেশে আছে, হয়তো টেকনোলজি নেই। কৃতজ্ঞতা জানাই মাইনুল, ডাক্তার মাইনুল। উনি হচ্ছে একটা আশার আলো। মানে এটা কি মানে ঢাকা মেডিকেলের ডক্টর? উনি ঢাকা, ওই সময় ঢাকা মেডিকেলে ছিলেন। উনি এখন কোথায় আছে আমি জানি না, ওনার সাথে যোগাযোগের কোনো নাম্বারও আমার কাছে নাই। আমি অনেক চেষ্টা করছি। হেমাটোলজি ডিপার্টমেন্টের ডক্টর, হেমাটোলজি বিভাগের ছিলেন উনি। যারা আমার মতো অন্ধকারে ছিলেন, আছেন এখন, আপনারা আমার এই কথাগুলি শুনবেন। এত বড় একটা প্ল্যাটফর্মে ভাইয়ার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাই ভাইয়া আপনাকে। না, আমার খুব ভালো লাগছে। আমি কোটি কোটি মানুষের মধ্যে আপনি আমার মতো সামান্য একটা মানুষকে। না, আপনি তো যুদ্ধ জয় করে ফিরছেন, জীবন যুদ্ধ জয় করে। আমরা জানি না কালকের জীবনটা কি হবে। রাইট। কেবলমাত্র সৃষ্টিকর্তাই জানেন, তিনি ইলমুল গায়েব, তিনি জানেন আগামী দিনের জন্য কি অপেক্ষা করছে। কিন্তু আমরা যেন হেরে না যাই, নিজের কাছে যেন না হারি, সৃষ্টিকর্তার কাছে সবসময় যেন নিজেকে সঁপে দিয়ে তার কাছ থেকে সবসময় যেন আশীর্বাদ চাই। এটাই হচ্ছে মূল কথা। ওই যে বললেন না যে আমি খুব দ্রুত রিকভারি করছিলাম, তখন আমি নিজের মতো করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম যে কেন আপনি দ্রুত রিকভারি করছিলেন। সামহাও আপনার ব্রেন ওই সিগন্যালগুলো আপনার বডিকে দিচ্ছিল, রাইট, যে আমাকে সার্ভাইভ করতে হবে, আমার মধ্যে কেউ একজন আছে যার সন্ধান আমি পেয়েছি। এবং আপনি বারবার একটা কথা বলছিলেন না, যে আমার একটা খোলস মানে পার হয়ে ভেঙে যাচ্ছে, আর একটা নতুন করে জন্ম নিচ্ছে, এবং সেটা পুত পবিত্র। এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি, যে আমি সব পাপ থেকে মুক্তি পেয়ে নিজের নতুন জীবনের সন্ধান পাচ্ছি। এবং মাঝখানে একটা লাইন বলেছেন যেটা আমার কাছে খুবই শক্তিশালী মনে হয়েছে, যে ব্লাড ক্যান্সার আপনার জন্য আশীর্বাদ হয়েছে। আশীর্বাদ, এটা সত্যি আমার কাছে আশীর্বাদ। আমি যখন অসুস্থ ছিলাম, আমার তারাকান্দার মানুষজন আমার জন্য যে পরিমাণে সাপোর্ট দিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বেঙ্গল ফাউন্ডেশন থেকে আমাকে অনেক সহযোগিতা করছে। লোভা আপা আমার জন্য টাকা কালেকশন করতেছে তারাকান্দা বাস স্ট্যান্ড। এই ঘটনা আমাকে বলছে ওইখানের লোকজন যারা ওইখানে ওই সময় ছিল। তো এক ভিক্ষুক ভিক্ষা করার পরে এসে দেখে বাস স্ট্যান্ডে একটা ছবি ঝুলানো, ইমন তালুকদার, আর একটা গান বাজতেছে, আমার প্রাণবন্ধু আসিয়া। সেই ভিক্ষুক এসে বলতেছে কি হয়েছে ছেলেটার, বলতেছে ক্যান্সার হয়েছে। উনি কান্নাকাটি করে ওনার যে সারাদিন ভিক্ষা করছিল ওই টাকাটা উনি দিয়ে গেছে, একটি টাকা উনি নিয়ে যান নাই আমার জন্য। এত পরিমাণ আমার এলাকার মানুষ, ময়মনসিংহ এর মানুষ আমাকে ভালোবাসে, আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। সর্বোপরি আমি এই কথাটাই বলবো, একটা মানুষের ভুল ত্রুটি অনেক কিছুই থাকে। আমার কাছে মনে হয়েছিল আল্লাহ আমাকে ওই হসপিটাল থেকে একদম ফ্রেশ একটা মানুষ, এবং এই মুন্না পরাগ
ওরা আমাকে হসপিটাল থেকে নিয়ে একবারে বের হয়েছে, এর মধ্যে এরা একদিনও বের হয় নাই কোথাও। 1 বছর হসপিটালে, 3 বছর চেক আপের পরে আমি বিয়ে করছি। বিয়ে করার পরে আমাকে আল্লাহ পাক 2টা বাচ্চা দিয়েছে, 2টা মেয়ে দিয়েছে আমাকে। আমার চিকিৎসায় যারা আমাকে ব্লাড দিছে, এখানে অনেক মুসলমান, হিন্দু যারা আমাকে ব্লাড দিয়েছেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন আপনারা। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা অন্যরকম অদ্ভুত জার্নির মধ্যে ছিলাম। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নিজের সাথে নিজে যুদ্ধ করা। এর চেয়ে বড় যুদ্ধ আপনি কোনোদিন, ওই যে বলি না তৃতীয় বিশ্বযুদ্ধ, চতুর্থ বিশ্বযুদ্ধ, হ্যাঁ সেগুলোর বৈশ্বিক প্রেক্ষাপট আছে, কিন্তু যে যুদ্ধ নিজের মধ্যে চলে, যে যুদ্ধের জগৎটা নিজের, এই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ নিজে থেকে উপলব্ধি করার সুযোগ পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দেন নাই, এবং আপনি উপলব্ধি করতে পারবেন না। সেরকম একটা যুদ্ধ বিজয়ী মানুষের ইন্টারভিউ নিলাম আমি আজকে। আমি একটা অদ্ভুত অনুভূতির মধ্য দিয়ে গেছি। আমার মনে হয় যারা গল্পটা শুনেছেন তারা সেই অনুভূতির মধ্য দিয়ে গেছেন। আমি টোটালি স্পিচলেস। একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো এবং দোয়া করতে চাই সেই সব মানুষদের জন্য, বিশেষ করে যারা এখন এরকম ক্যান্সারের অবস্থায় আছেন। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন, তারা যেন সুস্থ হয়ে ফিরে আসেন। তাদের মধ্যে কিছু কিছু গল্প আমি হয়তো বা পোট্রে করবো ভবিষ্যতে, যেটা হয়তো লাখো ক্যান্সার পেশেন্টদের জন্য, হাজারো ক্যান্সার পেশেন্টদের জন্য সারা বিশ্বে ইন্সপিরেশনাল স্টোরি হবে। মায়াময় পৃথিবী একদিন হইবে প্রলয়, আমাকে করিও দয়া, ওহে দয়াময়, আমাকে করিও দয়া, ওহে দয়াময়। তুমি রহিম রহমান, মাখলুকাতে সেরা করে বানাইলে ইনসান।